নমস্কার সবাইকে, আবার আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। WBCS এবং UPSC স্পেশাল আমাদের এই চ্যানেলটি। আমি স্বাগতা তোমাদের জন্য নিয়ে আসি বাংলা অপশনাল, ইতিহাস অপশনালের ক্লাস। এছাড়া জিএস পেপার্স নিয়েও কিন্তু আমাদের আলোচনা হয় এবং কম্পালসারি বাংলা ইংলিশের ক্লাসও কিন্তু আমাদের ক্লাসে তোমরা পেয়ে যাও। ঠিক আছে, আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে WBCS এবং UPSC বাংলা অপশনাল। বাংলা অপশনালের প্রত্যেকটা টপিক ওয়াইজ সিলেবাস ধরে আমরা আলোচনা করেছি। প্লেলিস্টে গিয়ে অবশ্যই তোমরা দেখে নিও, প্রত্যেকটা টপিকের ক্লাস তোমরা পেয়ে যাবে। আর আমাদের অনলাইন পেড ব্যাচ জয়েন করবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। তো যারা বাংলাকে, WBCS হোক বা UPSC হোক, বাংলাকে যারা অপশনাল হিসেবে বেছে নিয়েছো, তোমরা প্রথমেই মাথায় রাখবে তোমরা কোনো ল্যাঙ্গুয়েজ পেপার বেছে নিয়েছো, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, তাই তো? বাংলা সাহিত্য, বাংলা ভাষা এবং সাহিত্যকে যখন তোমরা বেছে নিয়েছো অপশনাল হিসেবে, তো প্রথমে যেটা বলবো, শুধুমাত্র অপশনালের মানে রিটেন টেস্টের ক্ষেত্রে নয়, লিখিত পরীক্ষার ক্ষেত্রে নয়, তোমাদের কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে তোমাদের পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই অপশনাল থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে, সেই রকমভাবে কিন্তু তোমরা অবশ্যই প্রস্তুতি নিও এবং এই প্রস্তুতির জন্য আমাদের চ্যানেল কিন্তু তোমাদের সাথে অবশ্যই রয়েছে। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাসের অনেকগুলি টপিক আমরা আগেও আলোচনা করেছি। এইবারে যে সেগমেন্টটা, সেখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। বাংলা সাহিত্যের ইতিহাসের বিভিন্ন টপিক আমরা ডিকোড করেছি, যে এই টপিকের মধ্যে কোন কোন সাব টপিক রয়েছে, কিভাবে তোমরা প্রশ্ন উত্তর করবে, WBCS এর জন্য তোমরা কিভাবে নোট তৈরি করবে, বা ইউপিএসসি যারা অ্যাসপিরেন্ট আছো তারা কিভাবে নোট তৈরি করবে, এবং যারা দুটোর জন্যই তৈরি হচ্ছে তারা কিভাবে নোট তৈরি করবে, সবই আমরা আলোচনা করে দিয়েছি। আবার যেটা বলবো সেটা হচ্ছে, ধরো WBCS এর কোয়েশ্চেন প্যাটার্ন একেবারেই আলাদা এবং ইউপিএসসির ক্ষেত্রেও কিন্তু একেবারেই আলাদা। তো আমরা যখন দেখব WBCS এর ক্ষেত্রে 50 নম্বর, 40 নম্বর এ ধরনের মার্কস ডিভিশন আসে এবং ইউপিএসসির ক্ষেত্রে কিন্তু 15, 10 এ ধরনের মার্কস ডিভিশন আসে। অর্থাৎ ইউপিএসসিতে প্রশ্নগুলো উত্তর লিখতে হয় অনেকগুলো বেশি, অনেক টপিকে লিখতে হয়। WBCS এর ক্ষেত্রে কিন্তু একটু কম টপিকে লিখতে হয়। ঠিক আছে, এবং তার জন্য আমাদের সময়টা কিন্তু দু ক্ষেত্রেই 3 ঘন্টা করে, সেই জন্য আমাদের হাতে সময় কম এবং সেই অনুযায়ী আমাদের নোটটা কিন্তু এভাবেই তৈরি করতে হবে যাতে আমরা সময় শেষ করে আসতে পারি। ওকে, আচ্ছা, এবার যেটা বলার সেটা হচ্ছে কি আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার বিষয় হলো বাংলা সাহিত্যের ইতিহাসে নাটক এবং প্রহসন। বেঙ্গলি ড্রামাটিক লিটারেচার যে পার্টটা তোমাদের রয়েছে, WBCSও রয়েছে, ইউপিএসসিতেও রয়েছে, এবং এখান থেকে আমরা বিভিন্ন নাট্যকার সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব এই যে নাটকের যে ইতিহাস, তার একেবারে প্রাথমিক পর্যায়ের কথা এবং রামনারায়ণ তর্করত্নের কথা। ঠিক আছে, পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করব পরবর্তী নাট্যকার সম্পর্কে। তো রামনারায়ণ তর্করত্নের কথা প্রথম আমরা কেন বলছি এবং এই নাটকের ইতিহাসের কথা আমরা প্রথমে কেন বলছি সেটা আগে একটু বলে নিই। বাংলা নাটক, মৌলিক নাটক সেভাবে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে মধুসূদনের আবির্ভাবের পূর্বে খুব একটা ছিল না। রামনারায়ণ তর্করত্নের মতো পণ্ডিতেরা অনুবাদ নাটক, কিছুটা হয়তো ফরমাইশি নাটক বা নাটকে বিজ্ঞাপন দেখে নাটক রচনা করতেন। প্রকৃত সার্থক নাটক যদি বলা যেতে পারে, বাংলা মৌলিক নাটক যদি বলা যেতে পারে, তাহলে সেটা হচ্ছে মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটক। ঠিক আছে, কিন্তু তার পূর্বে যদি বলা যেতে পারে, মধুসূদনের আবির্ভাবের পূর্বে মঞ্চ সফল নাট্যকার হিসেবে রামনারায়ণ তর্করত্নের নাম কিন্তু উল্লেখযোগ্য। তিনি পণ্ডিত ছিলেন, ব্যক্তিগতভাবে অধ্যাপক ছিলেন এবং তার মনের মধ্যে কিন্তু সমাজ সচেতনতার একটা জায়গা ছিল এবং সমাজ সংশোধনের একটা উদ্দেশ্য ছিল। তিনি প্রথমে নাটক রচনা করতেন না, তিনি প্রথমে পতিব্রত পাখ্যান নামে একটি গদ্য রচনা করেছিলেন, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার মধ্যে সমাজ সচেতনতার একটা জায়গা ছিল। এরপর যেটা বলার সেটা হচ্ছে গিয়ে, বিভিন্ন যখন নাট্যশালা তৈরি হতে শুরু করলো, বিদ্যুৎসাহিনী, জোড়াসাঁকো, পাথুরিয়াঘাটা, বেলগাছিয়া, এই ধরনের যে নাট্যশালা তৈরি হতে শুরু করলো, তাদের বিভিন্ন নাটকের বিজ্ঞাপন তৈরি হতো। ঠিক আছে, যে এই একটা বিষয় দেওয়া হতো, সেই বিষয় নাটক লিখে দিলে পুরস্কার দেওয়া হবে। তো এইরকম পুরস্কার পাওয়ার জন্য বা এরকম প্রচুর লোকেরা নাটক লিখতেন। তো তার মধ্যে থেকে রামনারায়ণ তর্করত্ন কিন্তু সর্বশ্রেষ্ঠ ছিলেন এবং প্রচুর পুরস্কারও তিনি পেয়েছেন এই ধরনের বিজ্ঞাপনের জন্য নাটক লিখে। হ্যাঁ, কিন্তু একটা বিষয় যে তার মধ্যে হয়তো মৌলিকতার ছাপ সেরমভাবে পড়েনি।
অনেক ক্ষেত্রে পৌরাণিক নাটকগুলোও তিনি রচনা করেছেন এবং অনেক ক্ষেত্রে তার মধ্যে আমরা বারবার পৌরাণিক নাটক বলো বা অনুবাদ নাটক বলো সব কিছুর মধ্যে আমরা একটা পুনরাবৃত্তির জায়গা বারবার দেখতে পেয়েছি। ঠিক আছে, তো সেটা একটা অবশ্যই দিক রয়েছে। কিন্তু যেহেতু এই নাটক লেখার বাংলা নাটকের ক্ষেত্রে একেবারে প্রাথমিক পর্যায়ে তিনি আবির্ভূত হয়েছিলেন, তাই তার মধ্যে অবশ্যই দোষ ত্রুটি তো থাকবেই। কিন্তু বাংলা সাহিত্যে তিনি স্মরণীয় হয়ে রয়েছেন তার কিছু কিছু নাটকের জন্য। যেমন তার মধ্যে একটি জনপ্রিয় নাটক হলো কুলিনকুল সর্বস্ব নাটক। কুলিনকুল সর্বস্ব নাটক কৌলিন্য প্রথার যে কি বলা যেতে পারে যে কৌলিন্য প্রথার যে কুদিকগুলো রয়েছে তার উপরে ভিত্তি করে লেখা হয়। এবং জোড়াসাঁকো নাট্যশালার একটি বিজ্ঞাপন দেওয়া হয় যে পরবর্তীকালে এই কুলিনকুল সর্বস্ব নাটকের পরবর্তীকালে যেটা বলবো যে বহু বিবাহের ওপর যে কুপ্রভাব আছে তার ওপরে নাটক যদি লেখা হয় তাকে পুরস্কৃত করা হবে, এবং এর দ্বারা তিনি লেখেন নবনাটক বলে বহু বিবাহের প্রতি যে কুফলের প্রতি লিখিত একটি নাটক হচ্ছে নবনাটক। তো যেটা বলছিলাম প্রথমে কুলিনকুল সর্বস্বের কথা, কুলিনকুল সর্বস্বের মধ্যে যে কৌলিন্য প্রথার যে কুফল রয়েছে সেইখানে একটা দিক, রূঢ় বাস্তব দিক দেখানো হয়েছে। এবং অবশ্যই তার মধ্যে যে কুলপালক বন্দ্যোপাধ্যায় বলে একটি চরিত্র রয়েছে এবং তার যে 4 কন্যা রয়েছে তাদের বিবাহ সংক্রান্ত বিভিন্ন আলোচনা আমরা দেখতে পাবো। হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন বিনোদনের জায়গা, হয়তো অশ্লীলতার জায়গাও কিছু কিছু রয়েছে। সব দিক থেকে আলোচনা করলে কুলিনকুল সর্বস্ব মোটামুটি বিনোদনমূলক নাটকের জায়গায় পৌঁছাতে পেরেছে। ঠিক আছে, এবং নবনাটকের ক্ষেত্রেও আমরা দেখব যে প্রথমে একজন স্ত্রী পুত্র থাকা সত্ত্বেও একজন প্রৌঢ় বৃদ্ধ দ্বিতীয় বিবাহ করছে এবং নববিবাহিতা যে স্ত্রী তার প্ররোচনায় তার প্রথম পক্ষের যে সন্তান সে দেশত্যাগী হচ্ছে এবং পরবর্তীকালে তার মৃত্যু ঘটছে, এবং তারপরে তার যে প্রথমা স্ত্রী আত্মহত্যা করছেন এবং শেষ পর্যন্ত দেখা যায় যে সেই প্রৌঢ় তারও মৃত্যু ঘটছে এবং সেই নববিবাহিতা যে স্ত্রী তার হাতে তারও মৃত্যু ঘটছে এবং তাকে ঔষধ খাইয়ে বশীকরণ ঔষধ খাইয়ে তাকে মৃত্যু ঘটানো হচ্ছে। এইরকম হচ্ছে মোটামুটি কাহিনী নবনাটকের। তো মোটামুটি আমাদের যদি আমরা তার নাটকগুলো বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো যে তার মধ্যে একটা সমাজ সংশোধনের একটা দিক প্রস্ফুটিত হয়েছে এবং কোথাও না কোথাও নৈতিকতার দিকও রয়েছে। কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই মানে স্বীকার করতেই হয় যে তৎকালীন সময়ে দাঁড়িয়ে গোঁড়ামি বাদ দিয়ে মানে সমাজ সচেতনতার দিক থেকে এবং গোঁড়ামির থেকে সরে এসে একটা নতুন আঙ্গিকে তিনি যে নৈতিকতার দিক থেকে বলো না কেন বা যাই হোক সেই দিক থেকে একটা নতুন আঙ্গিক দিয়েছিল বাংলা সাহিত্যকে, সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হয়। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে, একটা কাহিনী বলি তোমাদেরকে। মধুসূদন দত্তের আবির্ভাবও কিন্তু হয়তো রামনারায়ণ তর্করত্নের জন্যই বাংলা নাটকে, এবং আমাদের যে বাংলার মৌলিক নাটক, সার্থক মৌলিক নাটক শর্মিষ্ঠা মধুসূদন বিরচিত, সেটাও হয়তো এই রামনারায়ণ তর্করত্নের জন্য। কেন বলছি? রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী বলে একটি নাটক আছে, সেটি যখন মঞ্চস্থ হচ্ছিল তখন তিনি বুঝতে পারেন, সেটা যখন তিনি দেখতে যান এবং দেখে বুঝতে পারেন যে বঙ্গ রঙ্গমঞ্চের জন্য উপযোগী নাটক লেখার প্রয়োজনীয়তা আছে, এবং তারপরেই কিন্তু তিনি শর্মিষ্ঠার মতো নাটক রচনা করেন। ঠিক আছে, এবং তিনি বুঝতে পারেন যে বঙ্গ রঙ্গমঞ্চের উপযোগী নাটক সেভাবে লেখা হচ্ছে না, তো সেদিক থেকে হয়তো এটাও একটা দিক অবশ্যই। এবার আমরা নোটের দিকে চলে আসি। তো তোমরা নোটে অবশ্যই তার রচনা উল্লেখ করবে, তো আমরা তার রচনা নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথম যে রচনাটা বললাম যে গদ্য রচনা করেছিলেন প্রতিব্রত পাখ্যান, যেটা 1853 সালে। এরপর আমরা নাটক রচনাগুলোর কথা বলবো। সামাজিক নাটক তিনি রচনা করেছেন কুলিনকুল সর্বস্ব 1854 সালে প্রকাশিত, নবনাটক 1865 সালে প্রকাশিত। এরপর হচ্ছে কি অনুবাদ নাটকের মধ্যে রয়েছে বেনি সংহার 1856, মালতী মাধব 1857, রত্নাবলী 1858, তারপরে রয়েছে অভিজ্ঞান শকুন্তলম 1860। আচ্ছা, তারপরে হচ্ছে পৌরাণিক নাটক হচ্ছে কি রুক্মিণী হরণ 1872, কংসবধ 1875, ধর্মবিজয় 1875। আর প্রহসনের মধ্যে রয়েছে যেমন কর্ম তেমনি ফল, মুস্তাফিজ সাহেব কা পাকা তামাশা, পরিস্থান, বাজার কুঘটন, চক্ষুদান, উভয় সংকট ইত্যাদি। তো এইগুলো অবশ্যই তোমাদের নোটের মধ্যে তোমরা অবশ্যই রাখবে তার রচনা সমূহের মধ্যে, এবং যেগুলো আমরা আলোচনা করলাম সেরকমই তোমরা অবশ্যই নিজস্ব বইয়ের ক্ষেত্রে তো বলেইছি অসিত বন্দ্যোপাধ্যায় ফলো করতে পারো, বিভিন্ন বাংলা সাহিত্যের ইতিহাসের বই রয়েছে
ফলো করতে পারো, করে একটা নিজস্বতার দিকটা অবশ্যই রাখবে, মৌলিকতার দিকটা অবশ্যই রাখবে, করে নোটটা তৈরি করো। এবং হ্যাঁ, WBCS এর ক্ষেত্রে যেরকম তোমরা নোট তৈরি করবে যে একটা 50 নম্বরের প্রশ্ন, 3 পৃষ্ঠা 3.5 পৃষ্ঠার মতো একটা মোটামুটি হবে নোট, ইউপিএসসির ক্ষেত্রে কিন্তু সেটা 15 নম্বরের, এবং সেটা কিন্তু দাঁড়াবে 2 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা এরকম জায়গায়। ঠিক আছে, 2 পৃষ্ঠার উপরে 15 নম্বরের জন্য 2 থেকে 2.5 পৃষ্ঠা, তার উপরে যাবে না। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এই ভিডিওটা এতটুকু হলেও সাহায্য করতে পেরেছে। কমেন্ট বক্সে জানাও আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। নমস্কার।